হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নগদ ব্যবস্থাপনা আর হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু ফর্মুলা আমরা জেনে নিই। ঠিক আছে, এখানে নগদ ব্যবস্থাপনা কৌশল নিয়ে হচ্ছে কয়েকটা সূত্র আছে। যেমন পরিচালন নগদ চক্র। পরিচালন নগদ চক্রটা কি আসলে? এখানে হচ্ছে যে ধরো তুমি হচ্ছে একটা কোম্পানির যে কাঁচামাল, সে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে সে কাঁচামাল বিক্রয় করে তার যে পাওনা টাকাটা আছে সেটা আদায় করার যে একটা চক্র আছে, যে একটা সার্কেল আছে, এই সার্কেলের মোশনটাই হচ্ছে পরিচালন নগদ চক্র। পরিচালন নগদ চক্রের মধ্যে কী কী জিনিস আসে? ওই যে উৎপাদনের সময়, মানে আমি কতটা সময় নিয়ে আমি কাঁচামাল থেকে প্রোডাক্টটাকে উৎপাদন করতেছি, প্লাস গড় সংগ্রহ সময়, অর্থাৎ আমি যে একটা মানে প্রস্তুতকৃত পণ্য, সেই প্রস্তুতকৃত পণ্য যখন আমি কাউকে বিক্রি করছি, বিক্রি করার ফলে যে আমি যে একটা দেনাদার সৃষ্টি হয়েছে, তার থেকে যে বিকৃত অর্থের টাকাটা আদায় করার সময়টা হচ্ছে এখানে আসবে। বিকৃত প্রোডাক্টের টাকাটা সংগ্রহের সময়, এটা হচ্ছে পরিচালন নগদ সংগ্রহ। আচ্ছা, আর নগদ চক্র হচ্ছে যে টোটাল একটা কনসেপ্ট। সেখানে হচ্ছে যে আমি আমার কোম্পানিতে কাঁচামাল ক্রয় করছি, কাঁচামাল ক্রয় করে সেটা দিয়ে প্রোডাক্ট প্রডিউস করছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমি হচ্ছে সেটাকে বিক্রি করছি, যে প্রডিউস প্রোডাক্টটাকে সেটা হচ্ছে বিক্রি করছি, বিক্রি করে সেই টাকাটা আদায় করছি, বিক্রিত পণ্যের টাকাটা আদায় করছি। আবার এই যে কাঁচামাল ক্রয় করছিলাম যার থেকে, তার কাছেও তো টাকাটা পাও না আমি, সেও তো আমার কাছ থেকে টাকাটা পাও না, তার টাকাটাও পরিশোধ করার যে চক্র, কাঁচামাল ক্রয়, প্রোডাক্ট প্রস্তুত, দেনাদার থেকে টাকা আদায়, তারপর হচ্ছে পাওনাদারকে পরিশোধ, এই যে টোটাল চক্রটা, সেটাই হচ্ছে নগদ চক্র। এখানে কোন কোন বিষয়গুলো আসে? উৎপাদনের সময়টা আসে, এখানে বলেছি। গড় সংগ্রহ সময়, অর্থাৎ দেনাদার থেকে টাকাটা আদায়ের সময়, এর থেকে আমরা মাইনাস করব গড় দেওয়া সময়, অর্থাৎ আমি যে কাঁচামালটা ক্রয় করেছিলাম তার থেকে প্রোডাক্টটা তৈরি করার জন্য তাকে আমি কতটা সময়ের মধ্যে সেই টাকাটা আমরা তাকে পরিশোধ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে এই নগদ চক্রেরই ইংলিশ ফর্মগুলো। আচ্ছা, এবার আসি নগদ আবর্তন। নগদ আবর্তন হচ্ছে, এখানে হচ্ছে আমরা আসলে বারে হিসাব করি, অর্থাৎ আমার একটা সার্টেন টাইমে অথবা একটা বছরে, হ্যাঁ, আমার কতবার এই নগদ চক্রটা হচ্ছে, মানে আমার এই কতবার এই সার্কেলটা হচ্ছে, এই নগদ চক্রটা হচ্ছে। নগদ চক্র যত বেশি হবে তার মানে কি? তার মানে হচ্ছে আমার কোম্পানিতে তত বেশি লেনদেন হচ্ছে, তার মানে হচ্ছে আমার কোম্পানিতে তত বেশি ক্যাশ ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে। বাট এই যে যত বেশি নগদ আবর্তন হবে সেটা হচ্ছে কোম্পানির জন্য তত বেশি ভালো, কোথাও টাকাটা আটকায় নেই। এটাই নগদ আবর্তনের জন্য আমরা 360 দিন মানে বছরের হিসাবটা রাখি, আর হচ্ছে নগদ চক্র, এই নগদ চক্রটা আমরা এখান থেকে পেয়েছিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু ফর্মুলা দেখি। মজুত পণ্য ব্যবস্থাপনায় এখানে ফরমায়েশ সংখ্যাটা আসে। ফরমায়েশ সংখ্যা কি? ফরমায়েশ সংখ্যা হচ্ছে যে আমি হচ্ছে একটা মানে কাঁচামাল প্রস্তুতের জন্য আমার যে কাঁচামাল প্রয়োজন, আমার যে প্রোডাক্ট প্রস্তুতের জন্য যে কাঁচামাল প্রয়োজন, সেই কাঁচামালের জন্য যে অর্ডারটা দেওয়া হয় বা যে অর্ডারিং যে দেওয়া হয়, সেই অর্ডারের পরিমাণটা হচ্ছে ফরমাইশ সংখ্যা। এখানে কি কি জিনিস আসে? এখানে হচ্ছে বার্ষিক চাহিদা আসে, যে আমার বছরে আমার কি পরিমাণ চাহিদা আছে, আর হচ্ছে ফরমাইশের পরিমাণ, যে আমার কি পরিমাণ ফরমাইশ দরকার, যে কি পরিমাণ আমার কাঁচামাল দরকার। আচ্ছা, এর মাধ্যমে আমরা ফরমাইশ সংখ্যাটা বের করি। আচ্ছা, এবার আসি হচ্ছে মজুদ পণ্যের গড়। মজুদ পণ্যের গড় কি? মজুদ পণ্যের গড় হচ্ছে বেসিক্যালি ফরমাইশের পরিমাণ থেকে আমরা হচ্ছে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, আচ্ছা, এবার আসি হচ্ছে মোট ফরমাইশ ব্যয়। ফরমাইশ ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা ফরমাইশ সংখ্যার সাথে আমরা হচ্ছে প্রতি ফরমাইশ ব্যয় গুণ করে দিব। ফরমাইশ সংখ্যা আমরা এখানে বের করেছিলাম, আর হচ্ছে ফরমাইশ ব্যয়টা আমরা জাস্ট গুণ করে দিব। মোট বহন ব্যয়। মোট বহন ব্যয় হচ্ছে আমি যে কাঁচামালগুলা ফরমাইশ দিলাম, সেই কাঁচামালগুলা আমার বহন করে নিয়ে আসা, তাছাড়া এই যে আমার কোম্পানিতে সেগুলোকে গুদামজাত করার যে খরচগুলো, সেগুলাই হচ্ছে মজুদ পণ্যের গড় ব্যয়, আর হচ্ছে সেটা হচ্ছে মোট বহন ব্যয়। আর মোট বহন ব্যয় বের করবো হচ্ছে আমরা মজুদ পণ্যের গড় ব্যয়, সেটা হচ্ছে এখানে আমরা বের করেছিলাম, আর হচ্ছে একক প্রতি বহন ব্যয়। আচ্ছা, এবার আসি হচ্ছে মোট ব্যয়। মোট ব্যয় মানে কি? যে আমার কাঁচামাল, যে আমার যে মজুদ পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যে মোট ব্যয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে ফরমাইশ ব্যয় যোগ হচ্ছে মোট বহন ব্যয়। এই টোটাল ফরমাইশ ব্যয় আর টোটাল বহন ব্যয়ের যোগফলটাই হচ্ছে আসলে মোট ব্যয়। আচ্ছা,
এবার আসি হচ্ছে মিতব্যয়ী ক্রয়াদেশের পরিমাণ। মিতব্যয়ী ক্রয়াদেশের পরিমাণ মানে হচ্ছে যে আমি আমার কোম্পানির জন্য কাঁচামাল মানে মজুত পণ্য ব্যবস্থাপনার জন্য আমরা হচ্ছে কস্ট মিনিমাইজ করবো, মানে সবচেয়ে কম খরচে আমরা হচ্ছে ফরমাইশের ফরমাইশ দিব, আর হচ্ছে খুব কম খরচে আমরা হচ্ছে বহন খরচটাও কমায় আনবো। এই কনসেপ্টটাই হচ্ছে মিতব্যয়ী ক্রয়াদেশ পরিমাণ, মানে ইওকিউ। ঠিক আছে, মিতব্যয়ী ক্রয়াদেশের পরিমাণের মাধ্যমে আমরা হচ্ছে সর্বনিম্ন ফরমাইশ ব্যয় করব আর হচ্ছে বহন ব্যয় ধরব। এক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 2AOC, মানে এ হচ্ছে এদিকে যে বার্ষিক চাহিদাটা, এই বার্ষিক চাহিদাটা হচ্ছে এ, আর এখানে ওসি মানে হচ্ছে অর্ডারিং কস্ট, মানে ফরমাইশ ব্যয়, আর এখানে হচ্ছে সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট, মানে বহন খরচ। আচ্ছা, এবার আসি হচ্ছে ফরমাইশ সংখ্যা। এর আগে আমরা দেখেছিলাম যে বার্ষিক চাহিদা বাই হচ্ছে ইওকিউ, আর মোট ফরমাইশ ব্যয় হচ্ছে বার্ষিক ফরমাইশ সংখ্যাকে এন দ্বারা চিহ্নিত করা যায়, আর হচ্ছে এখানে ফরমাইশ ব্যয়। আচ্ছা, গড় মজুদ আমরা এর আগে দেখেছি। মোট বহন খরচ গড় মজুদের সাথে জাস্ট একক প্রতি বহন খরচটা গুণ করে দিব, আর মোট ব্যয়কে শর্ট ফর্মে টিসি বলে, টোটাল কস্ট। এখানে হচ্ছে মোট ব্যয়ের সাথে মোট ফরমাইশ ব্যয়ের সাথে মোট বহন খরচটা গুণ করে দিব। আচ্ছা, এখানে মোট ব্যয়ের আরও কিছু অল্টারনেটিভ ফর্মুলা আছে। কি, মোট ব্যয় টিসি ইকুয়াল টু এন হচ্ছে বার্ষিক ফরমাইশ সংখ্যা ইন্টু ওসি হচ্ছে পার অর্ডারিং কস্ট, মানে প্রতি এককে ফরমাইশ খরচ, আর হচ্ছে গড় মজুদকে আমরা শর্ট ফর্মে এআই বলি, আর এটার সাথে হচ্ছে পার ইউনিট ক্যারিং কস্ট। আচ্ছা, মোট ব্যয়ের আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এগুলার একটা সামষ্টিক আমরা হচ্ছে এই এন কিভাবে বের করতেছি, এটার মাধ্যমে বের করতেছি। তো এন এর ফর্মুলাটা এদিকে বসছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পূর্ণ ফরমাইশ বিন্দু বা পূর্ণ ফরমাইশ পরিমাণ, মানে যেই বিন্দুতে আসলে আমরা হচ্ছে মানে সেফ থাকার জন্য আমরা হচ্ছে আবার অর্ডার দিব, আবার হচ্ছে ফরমাইশ দিব। তার জন্য হচ্ছে নিরাপত্তা মজুদের সাথে হচ্ছে দৈনিক গড় ব্যবহার, আমার হচ্ছে প্রতিদিন কি পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হচ্ছে, আর হচ্ছে সর্বনিম্ন সংগ্রহ সময় বা লিড টাইম বলে এটাকে। আচ্ছা, পূর্ণ ফরমাইশ স্তর মানে আমার কোম্পানিতে কাঁচামাল, মানে আমি যেই কাঁচামালগুলো থেকে হচ্ছে প্রোডাক্ট প্রডিউস করব, এই কাঁচামালগুলার মানে পূর্ণ একটা স্তরে আসলে আমরা হচ্ছে সেফ থাকার জন্য, যে আমরা যদি প্রোডাক্টগুলো প্রডিউস করতে পারি, তার জন্য যাতে কোনো ধরনের শর্টেজ না হয়, কোনো ধরনের কাঁচামাল জাতীয় যদি কোনো ধরনের শর্টেজ না হয়, তার জন্য এই স্তরে আসলেই, কাঁচামালের পরিমাণ এই স্তরে আসলে আমরা হচ্ছে আবার পূর্ণ ফরমাইশের ব্যবস্থা করি। তাই পূর্ণ ফরমাইশ স্তর কীভাবে বের করি? সর্বোচ্চ ব্যবহার, কাঁচামালের সর্বোচ্চ ব্যবহারের সাথে সর্বোচ্চ সংগ্রহ সময়, মানে প্রোডাক্টটা আসতে কতক্ষণ লাগে তার হচ্ছে সর্বোচ্চ একটা টাইম, কতটা বেশি টাইম লাগতে পারে সেটা হচ্ছে গুণ করে দিব। আচ্ছা, সর্বোচ্চ মজুদে হচ্ছে যে আমি হচ্ছে আমার কোম্পানিতে সর্বোচ্চ কি পরিমাণ কাঁচামাল রাখতে পারবো, তার বেশি আমরা কাঁচামাল রাখতে পারবো না। এক্ষেত্রে আমরা যেটা করি, পূর্ণ ফরমাইশ স্তরের সাথে পূর্ণ ফরমাইশ পরিমাণ, তার সাথে হচ্ছে সর্বনিম্ন ব্যবহার, আর হচ্ছে সর্বনিম্ন সংগ্রহ টাইম, মানে কত কম সময়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টটাকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এবার আসি সর্বনিম্ন মজুদ, মানে এর নিচে মজুদ পণ্য রাখা যাবেই না। ঠিক আছে, এর নিচে কাঁচামাল রাখলেই হচ্ছে আমার হচ্ছে কোম্পানির প্রোডাকশনে ঘাটতি হবে। এই ক্ষেত্রে হচ্ছে ফরমাইশ স্তরের সাথে আমরা হচ্ছে গড় ব্যবহার, আমরা হচ্ছে গড় করবো ব্যবহারটা, আর হচ্ছে গড় সংগ্রহ সময়। গড় ব্যবহার আর গড় সংগ্রহ সময় হচ্ছে মানে সর্বোচ্চ সময় আর সর্বনিম্ন সময়, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে গড় সংগ্রহ সময় হচ্ছে এটা। আচ্ছা, এখানে হচ্ছে যে শর্ট ফর্মগুলো আমরা ইংলিশে লিখছি তার হচ্ছে বিস্তারিত ফর্মগুলো। চলো এখন দেখি হচ্ছে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের বিভিন্ন উৎসের ব্যয়গুলা। ঠিক আছে, এক্ষেত্রে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের ব্যয়গুলো হচ্ছে এমন যে
আমি হচ্ছে একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টটা কেনার ফলে আমাকে হচ্ছে যদি বাকিতে কিনি সেক্ষেত্রে হচ্ছে সে হচ্ছে আমাকে একটা চালান দিবে। হ্যাঁ, চালান একটা শর্তর মতো থাকতে পারে। শর্তটা কি হয় যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দাও বা টাকাটা আমাকে যদি পরিশোধ করো তাহলে তুমি 2% বাট্টা পাচ্ছ বা 2% ডিসকাউন্ট পাচ্ছ। আর আর হচ্ছে তোমাকে হচ্ছে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে। সেক্ষেত্রে এই যে আমি যে টাকাটা পরিশোধ করতেছি না, এটা হচ্ছে একটা হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়। হ্যাঁ, যে সে যে পরিশোধটা করতেছে না, এক্ষেত্রে তার যে ব্যয়টা হয় সেটা হচ্ছে যে ক্রেডিট ডিসকাউন্ট রেট, মানে সে যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে তাহলে হচ্ছে ধরো সে 2% বাট্টা পায়, এই 2%টাই হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট। আর হচ্ছে সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, মানে তোমাকে কয় দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তুমি যে প্রোডাক্টটা কিনলা সেটা হচ্ছে কয় দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে সিপি। আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, মানে তুমি কয় দিনের মধ্যে টাকাটা পরিশোধ করলে তুমি 2% বাট্টা পাবা। এর মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়টা বের করে নিব। আর 360 হচ্ছে বছরের যে 360টা দিন থাকে সেটা। বাণিজ্যিক পত্রের ব্যয় যদি বাট্টায় বিক্রি হয় সেক্ষেত্রে হচ্ছে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু, আর হচ্ছে নিট বিক্রয় মূল্য, আর হচ্ছে মেয়াদ উত্তীর্ণর সময়। এখানে বাণিজ্যিক পত্রের ব্যয়ের ক্ষেত্রে যেটা হয় যে একটা মানে সে যে মূল্যে মানে ওই বাণিজ্যিক পত্রের মধ্যে যে মূল্যটা লেখা থাকে অথবা যে মূল্যে সে সেটা ক্রয় করেছে সেটা হচ্ছে অভিহিত মূল্য। আর নিট বিক্রয় মূল্য হচ্ছে সে যদি একটা সার্টেন টাইম পর্যন্ত যদি সে বাণিজ্য পত্রটা রাখে, অথবা সে যদি এটা যেই রেটে বিক্রি করতেছে অথবা বাজারে যেই রেটে এটা কিনে নেবে মানুষ, সেটাই হচ্ছে নিট বিক্রয় মূল্য। আর মেয়াদ উত্তীর্ণ হচ্ছে এই যে বাণিজ্যিক পত্রের সময়টা। আর হচ্ছে যদি সুদ পরিশোধে বিক্রি হয় তাহলে হচ্ছে সুদ পরিশোধ যোগ উত্তোলন ব্যয় আর হচ্ছে নিট বিক্রয় মূল্য আর 360 আর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সময়। এটা হচ্ছে আমরা ম্যাথ করার সময় আর একটু ক্লিয়ার হব। আচ্ছা, এখন ব্যাংক ঋণের ব্যয়ের ক্ষেত্রে হচ্ছে ব্যাংক থেকে যদি তুমি সাধারণত যদি কোনো ধরনের ঋণ নিয়ে থাকো সেক্ষেত্রে যে ব্যয়গুলো হয়, এখানে যেটা হচ্ছে যদি বছরের শুরুতে পরিশোধ করো তাহলে তোমার ব্যাংক ঋণের যে ব্যয়টা হয় সেটা হচ্ছে সুদ পরিশোধ, বুঝোই। আসল পরিশোধ, যে আমি কত টাকা ঋণ নিয়েছিলাম অথবা আমি কত টাকা পরিশোধ করতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে যে টাকাটা সুদ পরিশোধ করতেছি। আর এটা হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত, সেটা হচ্ছে কোশ্চেন দেওয়া থাকে। আর হচ্ছে ঋণের মেয়াদ, আমি কয়দিনে ঋণ নিচ্ছি। আর হচ্ছে যদি আমি শেষে পরিশোধ করি সুদ, সেক্ষেত্রে আমার হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা যে জিনিসটা আছে এটা হচ্ছে সুদ পরিশোধ নিচেও একবার মাইনাস হবে, এখানে হচ্ছে এই জিনিসটা নাই। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা ম্যাথের দিকে যাই। ওকে, এখানে প্রাণ লিমিটেড পটেটো চিপস বানানোর জন্য প্রতি বছর 500 টন গুলালু ব্যবহার করে। ওকে, ফরমাইশ প্রতি ব্যয় 400 টাকা, আর প্রতি টন গুলালুর বহন খরচ 1000 টাকা। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় কর। আমরা ফর্মুলাতে দেখেছিলাম ইউকিউ মানে হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি এই ফর্মুলাতে মানগুলা বসাই, এ মানে কি আমরা জানি হচ্ছে বার্ষিক চাহিদা কত, 500 টন। আর কি ও মানে কি অর্ডারিং কস্ট কত, 400 টাকা। অর্ডারিং কস্ট মানে ফরমাইশ ব্যয় 400 টাকা। আর হচ্ছে বহন খরচ হচ্ছে সি হচ্ছে ক্যারিং কস্ট মানে বহন খরচ কত, 1000। মানে 20 হবে, এখানে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ হবে 20 একক। ওকে, সরি 20 টন। এখানে এককের মান দেওয়া আছে, হচ্ছে টন, অতএব একক হবে এখানে টন। আচ্ছা, এবিসি লিমিটেডের মজুত পণ্য সম্পর্কিত তথ্যগুলি আবার দেওয়া আছে। বার্ষিক চাহিদা দেওয়া আছে 5 লক্ষ, একক প্রতি পণ্যের মূল্য দেওয়া আছে 200 টাকা, ফরমাইশ ব্যয় দেওয়া আছে 40। এখন বলছে আর হচ্ছে বহন খরচ পণ্যের মূল্যের 5%। ওকে, এখন যদি আমরা মানগুলা বসাই সেটা হচ্ছে 2, আমরা জানি বার্ষিক চাহিদা কত 5 লক্ষ, আমরা ফরমাইশ ব্যয় জানি 40 টাকা। এখন হচ্ছে আমাদের বলছে বহন খরচ পণ্যের মূল্যের 5%।
পণ্যের মূল্য হচ্ছে যদি 200 টাকা হয়, এখানে আমার হচ্ছে বহন খরচ আসে হচ্ছে 200 ইন্টু 5% আসে হচ্ছে 10 টাকা, তাহলে হচ্ছে 10। এখন তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটাই হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, যেটা এককে আসবে, আসে হচ্ছে 200 একক। আমরা ক্যারিং কস্ট বের করেছি 10 টাকা, কিসের মাধ্যমে? জাস্ট একক প্রতি পণ্যের ব্যয়ের সাথে 5% করে। আচ্ছা, এবার আসি আরেকটা ম্যাথে। এখানে মজুদ সম্পর্কিত তথ্যাবলী হতে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করতে বলছে। আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে বার্ষিক ফরমাইশ সংখ্যা। ওকে, এখানে আমাদের কী কী তথ্য দেওয়া আছে দেখো। বার্ষিক চাহিদা দেওয়া আছে। বার্ষিক চাহিদা আমাদের কিসের জন্য লাগবে? দুইটার জন্যই লাগবে, এটার ক্ষেত্রেও লাগবে, আবার হচ্ছে আমরা যদি বার্ষিক ফরমাইশ সংখ্যা বের করি সেই ক্ষেত্রেও লাগবে। আচ্ছা, আবার একক প্রতি ফরমাইশ ব্যয় হচ্ছে 500 টাকা, আর বহন খরচ 3 টাকা। এখানে সবগুলা তথ্য সুন্দর করে দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের মানগুলা বসাতে হবে। 2 ইন্টু কত দেওয়া? ফরমাইশ ব্যয়, সরি, মানটা আমি নিচে বসাই অথবা এদিকে বসাই। আর কি আছে? আর হচ্ছে ফরমাইশ ব্যয় দেওয়া আছে কত? 500। আর হচ্ছে একক প্রতি দেওয়া আছে, আর প্রতি একক হচ্ছে বহন খরচ 3 টাকা। আমি যদি ক্যালকুলেশন করি আমি হচ্ছে পেয়ে যাব কত আসছে, 5টা শূন্য, কত আসে? 10,000 একক। ওকে, এখন এই যে আমাদের বলছে, এরপরে কি বলছে? বলছে বার্ষিক ফরমাইশ সংখ্যা বের করতে। বার্ষিক ফরমাইশ সংখ্যার ফর্মুলা হচ্ছে n = a/EOQ। এ হচ্ছে আমরা জানি বার্ষিক চাহিদা, আর EOQ হচ্ছে এই যে আমরা মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ বের করেছিলাম সেটা। এখন আমরা যদি জাস্ট মানগুলা বসাই, 3 লক্ষ, আর হচ্ছে EOQ কি ওইখানে আমরা পেয়েছি, আমরা ভাগ করে দিলেই পেয়ে যাব হচ্ছে কি বার্ষিক ফরমাইশ সংখ্যা। এখানে বার্ষিক ফরমাইশ সংখ্যা আসে হচ্ছে 30টি, যে বছরে আমার হচ্ছে 30 বারের মতো ফরমাইশ করতে হচ্ছে। আচ্ছা, এবার দেখি এবার আসি আরেকটা ম্যাথে, যে আরকে লিমিটেড মনিটর বিক্রি করে থাকে। ওকে, এখানে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 62,500 একক, মানে সে হচ্ছে মনিটর হচ্ছে প্রতি বছর 62,500 একক বিক্রি করে। ফরমাইশ ব্যয় দেওয়া আছে, 1,000 টাকা। মনিটরের বহন খরচ দেওয়া আছে 20 টাকা। এখন আমার হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বের করব। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এখানে বার্ষিক একক দেওয়া আছে, বার্ষিক চাহিদা দেওয়া আছে, মিতব্যয়ী ফরমাইশ ব্যয় দেওয়া আছে, আর হচ্ছে বহন খরচ দেওয়া আছে। আমরা যদি মানগুলা বসাই, সেক্ষেত্রে আর হচ্ছে ফরমাইশ সংখ্যা হচ্ছে 1000, আর কত আসে দেখি, আমার আসে হচ্ছে 2,500 একক। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বলছে কি বার্ষিক ফরমাইশ সংখ্যা বের করতে। বার্ষিক ফরমাইশ সংখ্যার ফর্মুলা কি? A/EOQ। এর মান আমরা জানি 62,500 একক, আর হচ্ছে আমরা EOQ এর মানটাও জানি, সেটা হচ্ছে এটা। আমার কত আসে দেখি, 25টি। ওকে, এবার হচ্ছে গড় মজুদ পরিমাণ। গড় মজুদ পরিমাণের ফর্মুলা কি? AI = EOQ/2,
জাস্ট আমরা 2 দিয়ে ভাগ করে দিব এটাকে, মিতব্যয়ী ফরমাইশ পরিমাণকে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। কত আসে? 12,1250। ওকে, এখন বলছি যে মজুদ ব্যয় আমরা বলেছিলাম যে টোটাল কস্ট, যেটা টোটাল কস্ট হচ্ছে যে টোটাল ফরমাইশ ব্যয় যোগ টোটাল বহন খরচ। এখন আমরা হচ্ছে টোটাল ফরমাইশ ব্যয় বের করবো কীভাবে? এই যে ফরমাইশ সংখ্যার সাথে আমরা হচ্ছে অর্ডারিং যে কস্ট এটা গুণ করব। যদি আমরা গুণ করি, এখন গুণ করি 25 হচ্ছে মজুদ সংখ্যা বা ফরমাইশ সংখ্যা, একক প্রতি ফরমাইশ ব্যয় কত? 1000। এর সাথে যদি আমরা যোগ করি, কি যোগ করব? মজুদ পণ্যের পরিমাণ, মজুদ পণ্য পরিমাণের সাথে যদি আমরা ক্যারিং কস্ট বা বহন খরচটা গুণ করি, সেক্ষেত্রে আমরা পাবো টোটাল বহন খরচ 1250 ইন্টু 20 টাকা। এক্ষেত্রে যেটা ফলাফল আসবে সেটাই হবে আমার টোটাল মজুদ ব্যয়। এক্ষেত্রে আমাদের টোটাল মজুদ ব্যয় আসে হচ্ছে 50,000 টাকা। এখানে 25। আচ্ছা, আমরা হচ্ছে একটা নতুন ম্যাথে যাই, চলো। আরডিএক্স লিমিটেড মজুদ পণ্য সম্পর্কিত তথ্যাবলী হতে মোট ফরমাইশ ব্যয়, মোট বহন খরচ, মোট ব্যয় নির্ণয় করো। বার্ষিক চাহিদা এত, ফরমাইশ ব্যয় দেওয়া আছে, বহন খরচ দেওয়া আছে। সিম্পলি আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এখানে হচ্ছে এর মান আমরা জানি 5 লক্ষ একক, ও হচ্ছে অর্ডারিং কস্ট 40 টাকা, আমরা বহন খরচ হচ্ছে 10 টাকা, নিচে হচ্ছে 10 টাকা বসাবো। আচ্ছা, এবার কি বলছে হচ্ছে মোট বহন খরচ। মোট বহন খরচের ফর্মুলা কি? মোট বহন খরচের ফর্মুলা হচ্ছে এওকিউ ইন্টু ওসি। মানে এখানে হচ্ছে আমার এর আগের ম্যাথটায় দেখেছিলাম যে গড় মজুদ আর হচ্ছে বার্ষিক ফরমাইশের পরিমাণ আমরা হচ্ছে আলাদা, বার্ষিক ফরমাইশ সংখ্যা আমরা আলাদা করে বের করেছিলাম। এখানে হচ্ছে আমাদের একত্রে বের করতে হবে, বের করে জাস্ট গুণ করে দিব। কত? 5 লক্ষ। ইউকিউর মান বসাবো। অর্ডারিং কস্ট কত? 10 টাকা, সরি, অর্ডারিং কস্ট হচ্ছে 40 টাকা। আর এখানে আমরা যেটা পাবো সেটার সাথে 2 দিয়ে ভাগ করে দেব। যদি ম্যাথটা করি, অর্ডারিং কস্ট কত আমার? 40, নিচে হচ্ছে 10। আমার হচ্ছে 2000 একক আসে। 2000 একক হচ্ছে আমার মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ। এটা হচ্ছে আমার টোটাল ফরমাইশ, টোটাল অর্ডারিং কস্ট, মানে টোটাল ফরমাইশ খরচ। আর সিসি হচ্ছে টোটাল ক্যারিং কস্ট। 2000 একককে 2 দিয়ে ভাগ করে জাস্ট পারিয়ে গুণ করে দিব। $10,000 আসে। ওকে, আচ্ছা, ঠিক আছে।
এখন হচ্ছে আমরা একটু ভিন্ন ধরনের ম্যাথ দেখি। এক্ষেত্রে এই ম্যাথটা হচ্ছে এমন যে আলিফ মজুদ সম্পর্কিত তথ্যাবলী নিচে দেওয়া আছে আলিফ লিমিটেডের, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যবহার, মানে একটা কোম্পানিতে তার কাঁচামালগুলার যে স্বাভাবিক যে ডেলি বেসিসে যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে 70 একক, যে স্বাভাবিকভাবে এটা ব্যবহৃত হয়। সপ্তাহে সর্বনিম্ন যে ব্যবহারটা হয় সেটা হচ্ছে 56 একক। আচ্ছা, একটা কোম্পানির কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার দেওয়া আছে 64 একক। সপ্তাহে পুনঃ ফরমাইশ পরিমাণ দেওয়া আছে। পুনঃ ফরমাইশের পরিমাণ মানে যে যেই স্তরে নামলে বা যে এককে নামলে ওই কোম্পানিটা আবার হচ্ছে ফরমাইশ দেয় বা আবার হচ্ছে অর্ডার দেয় টু, যাতে রিস্ক ফ্রি থাকা যায়। আচ্ছা, সংগ্রহের সময় এই যে 3 সপ্তাহ হচ্ছে সর্বনিম্ন সংগ্রহ সময়, আর 7 হচ্ছে সর্বোচ্চ সংগ্রহ সময়। ওকে, আমরা যদি কতে পুনঃ ফরমাইশ স্তর বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ ব্যবহার। এখানে সর্বোচ্চ ব্যবহারের দেওয়া আছে কত, 84 একক, আর হচ্ছে গুণ সর্বোচ্চ সংগ্রহ সময়। এখানে সর্বোচ্চ সংগ্রহ সময় কত, 7। তো আমরা যদি মানগুলা বসায় দেই, 84 ইন্টু সর্বোচ্চ সংগ্রহ সময় হচ্ছে 7, যেহেতু 3 থেকে 7 দেওয়া আছে, আসে হচ্ছে 588 এককে এসে আমরা হচ্ছে পুনঃ ফরমাইশ স্তর। আচ্ছা, সর্বনিম্ন স্তর মানে একটা কোম্পানিতে সর্বনিম্ন যেটুকু প্রোডাক্ট থাকতেই হবে, এর কমে গেলে কোম্পানি হচ্ছে আর প্রোডাকশনে যাইতে পারবে না, মানে প্রোডাকশনে ঘাটতি হবে। সেই ক্ষেত্রে আমাদের মানগুলা কি পুনঃ ফরমাইশ স্তর আমরা এর আগেরটাতে বের করেছিলাম, সেটা হচ্ছে 588, আর হচ্ছে গড় ব্যবহারটা কীভাবে বের করব? গড় ব্যবহারটা হচ্ছে মানে স্বাভাবিক ব্যবহারটাই আসলে গড় ব্যবহার, যে অন অ্যান অ্যাভারেজ আমরা যে পরিমাণ ব্যবহার করি সেটাই হচ্ছে গড় ব্যবহার। আর হচ্ছে গড় সংগ্রহ সময় হচ্ছে 3 আর 7 যোগ করে, 3 আর 7 যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমার যে ইয়াটা আসে বাই 2, তাহলে আমার টোটাল যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে 234। অতএব 234 একক হচ্ছে সর্বনিম্ন স্তর। আচ্ছা, এবার আসি হচ্ছে সর্বোচ্চ স্তর হচ্ছে আমরা একটা কোম্পানিতে কি পরিমাণ সর্বোচ্চ কতটুকু পরিমাণ কাঁচামাল মজুদ রাখতে পারবো। সেক্ষেত্রে আমরা পুনঃ ফরমাইশ স্তর এখানে বের করেছিলাম। তারপর হচ্ছে পুনঃ ফরমাইশের পরিমাণ এখানে ক্লিয়ারলি দেওয়া আছে 600 একক, ঠিক আছে। এরপর হচ্ছে সর্বনিম্ন ব্যবহারের মানও দেওয়া আছে 56 একক। তারপর হচ্ছে গুণ সর্বনিম্ন সংগ্রহ সময় হচ্ছে 3। ওকে, এখন আমরা যা সিম্পলি মানগুলো যদি বসায় দিই, আমরা হচ্ছে সর্বোচ্চ স্তর বের করে নিতে পারবো। এখন যদি আমরা দেখি মানগুলা বসে, তাহলে হচ্ছে আমার 1020 একক হচ্ছে সর্বোচ্চ মজুদ। ওকে, থ্যাংক ইউ।